আচ্ছা, টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট। কংক্রিট তো কম্প্রেসিভ স্ট্রেংথ। কী করে আমরা জানি একটা কংক্রিট কী করে? কংক্রিটে আমরা কম্প্রেশন স্ট্রেংথ বের করতে পারি খুব ইজিলি। যেমন কংক্রিটকে আমি কম্প্রেশন টেস্টিং মেশিনে একটা কিউব তৈরি করি, আর 150/150 এই কিউবটাকে কম্প্রেশন মেশিনে গিয়ে আমি টেস্ট করি যে কত নিউটন লোড নিতে পারছে পার mm²। সেইভাবে আমি কংক্রিটের কম্প্রেশন টেস্ট বের করতে পারি। আর আমরা জানিও যে কংক্রিট কী করে। কংক্রিট মানে কম্প্রেশনে খুব ভালো, তো কংক্রিট কম্প্রেশন লোড নিতে পারে ইজিলি। কিন্তু কংক্রিট টেনসাইল লোডও নিতে পারে, কিছুটা পরিমাণ হলেও টেনসাইল নিতে পারে। আমরা জানি কংক্রিট টেনসাইল লোড নিতে পারে না, আমরা ইগনোর করে দিই টেনসাইল লোড নিতে পারে না, বাট কিছুটা হলেও কংক্রিট টেনসাইল লোড নিতে পারে। কারণ কি, একটা কংক্রিটকে আমি একটা কংক্রিটের সাপোজ এখানে একটা কংক্রিটের ব্লক টাইপের কিছু আছে, কংক্রিটকে দুপাশ থেকে টানলেই যে এমনিতেই ভেঙে যাবে, ভাঙবে না তো। তার মধ্যে নিশ্চয়ই কোনো টেনসাইল লোড নেওয়ার ক্ষমতা আছে, তার জন্য দুপাশ থেকে টানলে ভাঙে না। তো কতটা আছে টেনসাইল লোড নেওয়ার ক্ষমতা? কংক্রিটের যে কম্প্রেশন লোড নেওয়ার ক্ষমতা থাকে তার 10-15% ধরা হয়, যে 10-15%, 10 থেকে 15% লোড ও টেনশানেও নিতে পারে। টেনশন লোডও কংক্রিট যদি কম্প্রেশনে যত লোড নিতে পারবে তার 10 থেকে 15% লোডও টেনশন লোডও নিতে পারবে। বোঝা গেল? তাহলে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট কত হবে? 10 থেকে 15% অফ এফসিকে। এফসিকে মানে হচ্ছে এই যে কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট কম্প্রেশনে যত লোড নিতে পারবে তার 10 থেকে 15% লোড সে টেনশানেও নিতে পারবে। বোঝা গেল? কংক্রিট আমরা দেখি বেশ, এই যে টেনশন লোড নিতে পারবে এটা আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বের করতে হবে। বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে বের করতে হবে কীভাবে কংক্রিটের টেনশন লোড আমরা যে কতটা টেনশন লোড নিতে পারে সেটা বের করতে পারি। তো বিভিন্ন পদ্ধতি আছে। যেমন সাপোজ আমার সবার প্রথমে কি আসবে মাথায়, যে আমি কংক্রিট কতটা লোড নিতে পারছে? টেনশন। কম্প্রেশনের জন্য তো আমি উপর থেকে কংক্রিটকে আমি কম্প্রেস করতাম দুপাশ থেকে, দ্যাট ইজ কম্প্রেশন লোড কতটা নিচ্ছে আমি বের করতে পারতাম। বা টেনশনে আমার কী মাথায় আসবে, যে আমি কংক্রিটকে কংক্রিটটার ব্লক বানাচ্ছি, বা কংক্রিটের কোনো একটা কিউব টাইপ একটা সিলিন্ডার তৈরি করছি, দুপাশ থেকে আমি টানছি কংক্রিটকে, টানার পরে আমি বুঝতে পারবো যে কতটা লোডে এ ব্রেক করছে এখানে। দ্যাটস অল। তাহলে আমি বুঝতে পারবো যে কতটা টেনশন লোড নিতে পারছে। বোঝা গেল? তো এটা তো করা অত সোজা না, কারণ আমার এইটা করার জন্য কী করতে হবে, আমার এইরকম টাইপের একটা কংক্রিট তৈরি করতে হবে, যাতে এইখানে একটা আমার কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, এটাকে টানতে পারি, এই অ্যারেঞ্জমেন্ট থেকে টানতে পারি। এইটাকে যদি আমি ডাইরেক্ট যদি এরকম একটা সিলিন্ডার তৈরি করি, সিলিন্ডার তৈরি করি, বা মানে এটা কিন্তু হলো সিলিন্ডার না, মানে সলিড সিলিন্ডার যদি এরকম একটা তৈরি করি, তো সেটাকে যদি আমি দুপাশ থেকে টানি, তাহলে যে লোডে গিয়ে এটা ফেল করবে সেই লোডটাকে আমি পাবো ডাইরেক্ট টেনসাইল লোড। কারণ কি, ডাইরেক্ট টেনশন দিয়ে কংক্রিটকে ফেল করার পরে দেখব যে লোডে ফেল করছে সেই লোডটা পাবো আমি ডাইরেক্ট কম্প্রেশন লোড। মানে ডাইরেক্ট যদি আমি কম্প্রেশন দিই, ডাইরেক্ট যদি টেনশন দিই, ডাইরেক্ট টেনসাইল লোড, ডাইরেক্ট যদি আমি টেনশন দিই তাহলে কত লোডে ফেল করছে, দ্যাটস মিন এটা হচ্ছে ডাইরেক্ট টেনসাইল লোড, মানে ডাইরেক্ট টেনসাইল লোড নেওয়ার ক্ষমতা। বা আমি বলতে পারি এই একটা পদ্ধতি, যে পদ্ধতিতে ডাইরেক্ট টেনশন দিয়ে আমি কংক্রিটের টেনসাইল লোড ক্যারিং ক্যাপাসিটি কত আছে সেটা আমি বের করতে পারি। বেশ গেল। আরেকটা কী করতে পারি, আমি কংক্রিটকে হয় এই সিলিন্ডারকে বানানো উপর থেকে প্রেশার দিব, ইনডাইরেক্ট ওয়েতে আমি টেনশন অ্যাপ্লাই করব এর মধ্যে, বাট কম্প্রেশনের মাধ্যমে। বোঝা গেল? এর যে ডায়ামিটার আছে, এই ডায়ামিটার বরাবর আমি কী করবো, আমি এই সিলিন্ডারটার এই উপরে প্রেশার দিব। প্রেশার দিলে পরে এই যে এই স্ট্রাকচারটাকে এখানে দেখাচ্ছি, এখানে প্রেশার দিচ্ছি। তো প্রেশার দেওয়ার পরে এখানে মাঝখানে ভেঙে যাবে মানে কি, এরকম হবে। এইখান থেকে যদি প্রেশার দিই, এখান থেকে যদি প্রেশার দিই, তাহলে এরকম ভাঙার চেষ্টা করবে, এই মাঝখান দিকে ফেটে এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি, এর মধ্যে টেনশন ডেভেলপ করবে, সার্কামফারেন্সিয়ালে বাইরের দিকে টেনশন ডেভেলপ করবে। ইনডাইরেক্ট ওয়েতে আমি এর মধ্যে কম্প্রেশন অ্যাপ্লাই করে কত টেনশন লোড নিতে পারবে সেটাকে বের করি। এই টেস্টটা যদি পারফর্ম করি, এটাকে বলে স্প্লিটিং টেনসাইল টেস্ট। বোঝা গেল? একটা ছিল ডাইরেক্ট টেনসাইল টেস্ট, একটা হলো স্প্লিটিং টেনসাইল টেস্ট, আর একটা থাকে হচ্ছে ফ্লেক্সারাল টেনসাইল টেস্ট, বা ফ্লেক্সারাল স্ট্রেংথ কীভাবে বের করে। একটা কংক্রিটের ব্লক তৈরি করা হয়, এই ব্লককে যদি আমি ডাইরেক্ট এখানে লোড দিলাম, সাপোজ এই যে কংক্রিটের ব্লক তৈরি করা এরকম টাইপের ব্লকটা 700/700
100 হতে পারে অথবা 150 হতে পারে। এই যে 150 এই সারফেস এইখানে 150 বাই 150 150 150, আর এই লেন্থ 700 হবে। লেন্থ সবগুলোর জন্য 700 হবে। আমি এদিকে 150 বানাতে পারি, 150 বানাতে পারি। বোঝা গেল? বেশ, আমি সেন্টার পয়েন্ট লোডও করতে পারি ফ্লেক্সুরাল টেনসাইল স্ট্রেংথ টেস্ট করার জন্য। একটা পয়েন্টে, মাঝখানের পয়েন্টে যদি আমি লোড দিই তাহলে এটা বলে সেন্টার পয়েন্ট লোড। আর আমি যদি এই কংক্রিটটাকে 3 ভাগে ভাগ করার পরে আমি 2টা পয়েন্টে লোড দিই তখন এটা বলো থার্ড পয়েন্ট লোড। এইভাবে যদি দেখবো যে কত লোডে ফেল করছে এটাতে, অথবা এটা কত লোডে ফেল করছে, তো সেই হিসাবে আমি এখান থেকে যে লোডে ফেল করছে সেই লোডগুলোর থেকে আমি বুঝতে পারবো যে এতটা ফ্ল্যাকচারাল স্ট্রেংথ নিতে পারবে ওই কংক্রিট। বুঝা গেলো? এতটা ফ্ল্যাকচারাল স্ট্রেংথ নিতে পারবে মানে এতটা টেনসাইল ফ্ল্যাকচারাল স্ট্রেংথ নিতে পারবে। বেশ, এই 3টা পদ্ধতিতে কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ বের করা যায়। প্রথম আসি ডাইরেক্ট টেনসাইল টেস্ট। ডাইরেক্ট টেনসাইল টেস্ট কী করা হয়? ডাইরেক্ট টেনসাইল টেস্ট করা হয় ডাইরেক্ট যদি আমি টেনশন করি তাহলে আমি ডাইরেক্ট টেনসাইল টেস্ট পাবো। এখান থেকে যদি ডাইরেক্ট টেনশন করছি আমি, ডাইরেক্ট টেনশন করি তাহলে ডাইরেক্ট টেনসাইল টেস্ট পাবো। ডাইরেক্ট টেনসাইল টেস্টে কংক্রিটের ভ্যালু কত হবে? সাপোজ আমি ডাইরেক্ট টেনসাইল টেস্ট যদি আমি করি তাহলে কত হবে এর ভ্যালু? ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ কত হবে? এটা কোড দিয়ে দিয়েছে IS 456/2000, এটা কোড দিয়ে দিয়েছে। কত হয় এর মধ্যে? 0.35 রুট ওভার অফ FCK, মানে হচ্ছে FCK মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট। বোঝা গেল? ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট মানে কংক্রিটের যে লোড ক্যারিং ক্যাপাসিটি আছে কম্প্রেশনে, তার রুট ওভার এবং 0.35 গুণ করলে যে লোডটা আসবে বা যে লোডে এই লোডটা টেনসাইল ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথে ফেল করে নর্মালি। এটা অটোমেটিক রিসার্চ করে বলে দেওয়া আছে কোডের মধ্যে। বেশ, স্প্লিটিং টেনসাইল টেস্ট কীভাবে করে? এখান থেকে লোড দেয়, এখান থেকে লোড দেয়, মাঝখান থেকে ভেঙে যায়। এটা দেখেই বোঝা যাচ্ছে। এই স্প্লিটিং টেনসাইল টেস্ট করার জন্য এর যে কিউবটা তৈরি করা হয়, সিলিন্ডারটা, এটা 300/150 সিলিন্ডার তৈরি করা হয়। আমাদের যদি কোড ভ্যালু বলে না দিত তাহলে আমাদের স্প্লিটিং কত মানে ফোর্সে এটা ফেল করছে সেটা বের করতাম কীভাবে? এটা 2P/πdl, ডি মানে হচ্ছে ডায়ামিটার, এল মানে হচ্ছে লেন্থ, আর পি মানে হচ্ছে কত লোডে ফেল করছে, এটা বের করতাম। এই স্প্লিটিং টেনসাইল টেস্ট করার সময় আমাদের মনে রাখতে হবে এতটা লোড দেওয়া হয়, কিন্তু 1.2 থেকে 2.4 মেগাপাস্কাল পার মিনিট লোড অ্যাপ্লাই করা হয়। এর মধ্যে অ্যাপ্লাই করে দেখা যায় কত লোডে গিয়ে এটা ব্রেক করছে, সেই লোডটা এখানে বসানো হয়, স্প্লিটিং স্ট্রেংথ পাওয়া যাবে। এটা আমাদের অটোমেটিক কোডও বলে দিয়েছে। কোড থেকে বলে দিয়েছে স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথের ভ্যালু হবে 0.50 রুট ওভার অফ FCK। তো এই ভ্যালুতে বসিয়েও করা যাবে, অথবা আমি যদি কোড থেকে বলি তাহলে 0.5 রুট ওভার অফ FCK। এই ভ্যালুতে আমি কংক্রিটের কম্প্রেশন স্ট্রেংথ বসিয়েও আমি বলে দিতে পারবো স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ ওর মধ্যে কতটা আছে। বেশ, ফ্ল্যাকচারাল টেনসাইল স্ট্রেংথ অথবা মডুলাস অফ র্যাপচার বলে আরেকটা যে আছে, যে এইটাই অ্যাকুরেট মেথড। এই যে মডুলাস অফ র্যাপচার, আমরা 3টা মেথডে টেনসাইল স্ট্রেংথ বের করতে পারবো। একটা হচ্ছে ডাইরেক্ট টেনসাইল করে, ডাইরেক্ট যদি টেনশন অ্যাপ্লাই করি সেটার জন্য একটা বের করতে পারবো, এবং স্প্লিটিং টেনসাইল টেস্ট মানে আমি যদি কংক্রিটটাকে স্প্লিট করে, মানে স্প্লিট করার জন্য কম্প্রেশন দিয়ে ইনডাইরেক্ট ওয়েতে টেনশন কতটা পড়ছে সেটাকে বের করতে পারবো এখানে। সেটার জন্য একটা ভ্যালু পাবো। ফ্ল্যাক্সারাল টেনসাইল স্ট্রেংথের জন্য একটা ভ্যালু পাবো। তাহলে 3টা ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ, স্প্লিটিং টেনসাইল স্ট্রেংথ, ফ্ল্যাক্সারাল টেনসাইল স্ট্রেংথ, 3টা পদ্ধতিতে 3টা ভ্যালু পাবো টেনসাইল স্ট্রেংথ। সবথেকে অ্যাকুরেট মেথড হয় হচ্ছে এটা ফ্ল্যাক্সারাল টেনসাইল স্ট্রেংথ যে মেথডটা আছে, এটা সবথেকে অ্যাকুরেট মেথড হয় যে টেনসাইল স্ট্রেংথ কত নিতে পারবে একটা কংক্রিট সেটা বের করার জন্য। এটা তো কী করা হয়, এই যে ব্লকটা তৈরি করা হয় একটা মেশিনের মাধ্যমে, উপর থেকে লোড দেওয়া হয় একটা সেন্টার পয়েন্ট, আগেই বলেছি সেন্টার পয়েন্টে যদি লোড দেওয়া হয়, আর বেশ সেন্টার পয়েন্টে লোড দেওয়া হয় তাহলে ভেঙে যাবে, কত লোডে ফেল করছে সেই লোডটা এখানে বসাতে হবে, এবং কত লেন্থের আছে, লেন্থ কত, ব্রেথ কত, ডেপথ, এই যে ডেপথ 100 হতে পারে অথবা 150 হতে পারে। তাহলে এগুলো বসিয়ে আমরা বের করতে পারবো। বেশ, থার্ড পয়েন্ট লোডিং করেও আমি বের করতে পারবো এটাকে। থার্ড পয়েন্ট লোডিং মানে এই যে 3টা ভাগে ভাগ করছি বলে আমি থার্ড পয়েন্ট লোডিং করছি, কিন্তু পয়েন্ট দিয়েছি আমি 2টো পয়েন্টে লোড দিয়েছি, কিন্তু থার্ড পয়েন্ট লোডিং বলছে কারণ হচ্ছে 3টা ভাগে ভাগ করছি। বেশ, এই যে ডিস্টেন্সটা থাকে সেন্টার বাই সেন্টার অফ সাপোর্টের মধ্যে যে সেন্টার বাই সেন্টার ডিস্টেন্স থাকে, এটা কত থাকে? আমাদের কিউবটা ছিল, আমাদের যে ইটা ছিল মানে স্পেসিমেনটা ছিল যেটাকে আমি টেস্ট করছি, তার লেন্থ ছিল 700 লেন্থ ছিল। 700 লেন্থে আমি একদম
আউটারে সাপোর্ট দিব না, একটু ভিতরের দিকে সাপোর্ট থাকবে। যদি আমি 100/100 দিই, যদি আমি 100/100 দিই তাহলে কী হবে, এদিকে 100 এদিকে 100 চলে যাবে। যদি আমি 100 সাপোর্ট দিই তাহলে কত হবে, ভিতরে কত থাকবে, এদিকে 50 এদিকে 50 যদি সাপোর্ট দিই তাহলে ভিতরে থাকবে 600। তার মানে 150 যদি আমার স্ট্রাকচার হয় তাহলে ভিতরে থাকবে 600। আর যদি 100 এর যদি স্ট্রাকচার হয়, মানে এটা বলছি 100/150, এটা যদি 150 হয় তাহলে ভিতরে ডিস্টেন্স থাকবে হচ্ছে 600। আর 100 যদি হয় এটা, তাহলে ভিতরে থাকবে 400। বোঝা গেল? তার মানে এই 600কে আমি 3 ভাগে ভাগ করব, আর এই ভাগগুলোতে সেই পয়েন্টে গিয়ে লোড অ্যাপ্লাই করব। এটাকে 3 ভাগে ভাগ করব 400কে, সেই পয়েন্টে গিয়ে আমি লোড অ্যাপ্লাই করব। জাস্ট এইভাবেই টেস্টগুলো করা হয়। টেস্টগুলো করার পরে দেখা হয় যে কত ভ্যালু আসছে এক একজনের জন্য। আরেকটা জিনিস, ফ্লাকচারাল টেনসাইল স্ট্রেংথ তো কোড বলে দিয়েছে। যদি আমি এইভাবে বের না করি তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো। 0.7 এই ফর্মুলাটা দিয়ে আমি ফ্লাকচারাল টেনসাইল স্ট্রেংথ আমি বের করতে পারবো। জাস্ট এটুকুই, মানে টেনসাইল স্ট্রেংথ। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ইউজিং অ্যাপ্লাইড কম্প্রেসিভ লোড অ্যালং দ্য ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার। এটা কখন করা হয়? এটা হচ্ছে স্প্লিটিং টেনসাইল টেস্টের জন্য করা হয়। যে স্প্লিটিং টেনসাইল টেস্টের জন্য ডায়ামিটার বরাবর আমি কি করি, কম্প্রেশন লোড দিয়ে আমি দেখি যে কততে ফেল করছে, বাট বের করছি কি টেনসাইল স্ট্রেংথ। বেশ এটাই।